আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন টু দ্য ক্লাস। আমরা পড়তেছিলাম বল যে চ্যাপ্টারটা। তো এইখানে আমরা যে সম্পর্কে জানবো সেটা হলো ভরবেগ। তো প্রথমত আসছি যে ভরবেগ শব্দটা শুনে কিন্তু এখানে বোঝা যাচ্ছে এখানে ভরও আছে, বেগও আছে। তাহলে ভর দ্বারা কি বোঝায়? এখানে যদি আমি দুটাকে স্প্লিট করি তাহলে ভরটাকে আমরা এম দ্বারা ভরকে প্রকাশ করি আর ভি দ্বারা বেগকে প্রকাশ করি, ঠিক না? তাহলে আমরা যদি বলি ভরবেগ কি, ভরবেগ হইল এম ভি। তো ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। এটা মনে রাখো, ভরবেগকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এখন আসো এটার যদি এককের দিকে যাই, হ্যাঁ, ভরবেগের একক কি? এম ইন্টু ভি। এম এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা ভর বোঝায়। ভর একক কি? কেজি। আর ভি মানে বেগ, বেগ একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি বলি ভরবেগের একক কি পাইছি? কেজি মিটার পার সেকেন্ড। এখন আসো এটার ভরবেগের একক আর কি, হ্যাঁ। আমি যদি মাত্রা বের করতে চাই ভরবেগে তাহলে কি হবে? মাত্রা, এখন মাত্রা কিন্তু আমরা গতি চ্যাপ্টারে কিছু শিখছি, হ্যাঁ। তো যদি ভর হয়, ভর কেজি, গ্রাম, পাউন্ড, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আছে, এইটাকে মাত্রা হইল বড় হাতের এম, ঠিক আছে। আর যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য এনি দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য মনে করো এটা কিলোমিটারে হতে পারে, মিটারে হতে পারে, মাইলে হতে পারে, সেন্টিমিটারে হতে পারে, মিলিমিটারে হতে পারে, ঠিক আছে, ফুটে হতে পারে, ফুট এনে কিছু হতে পারে। তো যে কোনো দৈর্ঘ্যের মাত্রা হইল বড় হাতের এল। আর সময় তো আসলে পরিমাপ করার বিষয় একটাই, সেকেন্ড, ঘন্টা, আওয়ার, যাই বলো, সময়ের মাত্রা হইল বড় হাতের টি। তাহলে আমি যদি ভরবেগের মাত্রা বের করতে চাই কেজি, যেহেতু সে একটা ভর বোঝাচ্ছে, এটার মাত্রা হলো বড় হাতের এম, বড় হাতের এম। মিটার, মিটারের মাত্রা হলো বড় হাতের এল, বড় হাতের এল। আর সময়, সময়ের মাত্রা হলো বড় হাতের টি, টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান। এটা হলো মাত্রা। আর মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসো অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলের মধ্যে, সেটা হলো ভরবেগ এর সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, ভরবেগের মধ্যে আমাদের ভরবেগের যে ধারণা সেটা একটু আমরা একটু আলোচনা করি। ভরবেগের ধারণাটা পাওয়া গেছে নিউটনের 2 নম্বর সূত্র থেকে। নিউটনের 2 নম্বর সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভালো করে বুঝো, কোনো বস্তুর, এটা মনে করো বস্তু, তার যদি ভরবেগের পরিবর্তন হয়, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং সেই ভরবেগ কোন দিকে ক্রিয়া করবে? বল যেদিকে ক্রিয়া করবে, ভরবেগের যে ক্রিয়ামুখ অথবা ক্রিয়াশীল দিক সেটাও সেদিকে হবে। ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। এই যে মনে করো তোমার কাছে একটা বক্স আছে, এই বক্সটা প্রথমে মনে করো তার ভর তো এম, ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায় তার যে বেগ ছিল সেটা হলো u1 অথবা ইউ, ধরো আমরা আদি বেগ হিসাবে ধরে নিলাম ইউ, ওকে। আমি এটাকে বল প্রয়োগ করলাম, মনে করো এফ, বল প্রয়োগ করলাম। তো আমি যদি বক্সটাকে ধাক্কা দিয়ে বল প্রয়োগ করি তাহলে কি তার বেগের পরিবর্তন হবে না? বেগের পরিবর্তন হবে। তাহলে পরবর্তী যে বক্সটা পাইলাম সেটা হলো এই বক্স, এবং তার ভর তো আগেরটাই এমই, কিন্তু তার বেগ পরিবর্তন হয়ে কত হয়েছে? ভি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বলছে কি? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? অনুপাত সমান, ঠিক আছে। তাহলে ভরবেগের পরিবর্তনটা কি হবে? ভর বেগের পরিবর্তন। এখন পরিবর্তন শব্দটার সাথে কিন্তু আমরা গতি চ্যাপ্টারের সাথে পরিচিত হয়েছি, হ্যাঁ। পরিবর্তন মানে কি? শেষ মাইনাস আদি। মানে এটা হলো শেষ, এটা হলো আদি, এটা হলো কি? আদি পজিশন, এটা হলো শেষ পজিশন। এখন শেষ বেগ হইল ভি, ভর তো সবসময় এমই ছিল, আদি বেগ হইল ইউ, ভর তো এমই ছিল। তাহলে আমি যদি বলি যে ভাই
আমার আদি ভরবেগ কত, এম ইউ। আমার শেষ ভরবেগ কত, এম ভি। শেষ মানে ফিনিশ লাইন, আমি এই জন্য এফ ইউজ করলাম। আদি মানে ইনিশিয়াল লাইন, এই জন্য আই ইউজ করলাম। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে, ইকুয়াল টু শেষ মাইনাস আদি কি ভরবেগ আর কি। হ্যাঁ, এখন এটা যদি আমি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ লিখি, পি এফ মাইনাসের পি আই। আচ্ছা, পি এফ এর মান কত বলতো, এম ভি মাইনাস পি আই মান কত, এম ইউ। ঠিক আছে, তাহলে আমি যদি নিউটনের সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে লক্ষ্য করো, নিউটন বলছে দ্বিতীয় সূত্র অনুসারে বলছে সে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। হার শব্দটা কখনো আসে, সময়ের সাপেক্ষে যখন হয়। মনে করো এই যে এখানে আমার ভরবেগ ছিল শুরুতে এম ও এম ইউ, পরবর্তীতে হয়েছে এম ভি। এখান থেকে ভরবেগ পরিবর্তন করতে আমার এফ বল প্রয়োগ করতে হয়েছে। এখন এই বলটা আমি কতক্ষণ প্রয়োগ করছি, সাপোজ ধরে নাও আমি টি সময় বল প্রয়োগ করছি। যদি টি সময় বল প্রয়োগ করে থাকি তাহলে আমার এখান থেকে এখানে সময় লাগছে টি সময়। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন কত আসবে, এটা আমি যদি এটাকে পরিবর্তন, যেহেতু আমি ডেল পি লিখতে পারি কিনা বলো তো, ডেল পি লিখতে পারি, তাহলে আমি বললাম ডেল পি। আচ্ছা, টি সময় যদি ডেল পি পরিবর্তন হয় তাহলে এক সময়ে বা একক সময়ে কতটুকু পরিবর্তন আসবে, ডেল পি বাই টি। তাহলে আমি একক সময়ে যখন বের করব, এটা অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তনের হার। একক সময়ে যদি কোনো কিছু বের করা হয় ওটাই অ্যাকচুয়ালি নির্দেশ করে ভরবেগের পরিবর্তনের হার। তাই আমি বলতে পারি ভর বেগের পরিবর্তনের হার সেটা কত, ডেল পি বাই টি। তো এখন আসো নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমার কি বলছে, নিউটন বলছে ভরবেগের পরিবর্তনের যে হার সেটা হবে প্রযুক্ত বলের সমানুপাতিক। আর প্রযুক্ত বল কত ছিল বলতো, এফ ছিল। তাহলে আমি বলতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ প্রপোর্শনাল টু কত, ডেল পি বাই টি, ডেল পি বাই টি। আচ্ছা, সমানুপাতিক, এখন এখানে যখন আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দেই, এই যে সমানুপাতিক চিহ্ন ওকে যদি তুলতে চাই তাহলে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, একটু লক্ষ্য করো, লেখা করো, এফ প্রপোর্শনাল টু ডেল পি বাই টি। আমি যদি তার সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন বসাইতে চাই তাহলে এখানে একটা ধ্রুবক বসাইতে হবে। হ্যাঁ, আর ডেল পি আমরা ইউজ না করি, আমরা সরাসরি এম ভি মাইনাস এম ইউ বাই টি ইউজ করলাম। ঠিক আছে, তো এটা যদি ইউজ করি, এই যে কে ওর মান ডিপেন্ড করে, তো এখানে বিভিন্ন মান বসায়, যেমন ধরো 1 নিউটন বল প্রয়োগ করলে যদি ভরবেগের পরিবর্তন একক হয় তাহলে কে এর মান আসলে 1 পাওয়া গেছে। তো এইভাবে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে পাওয়া গেছে কে এর মান কত, 1। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। ওকে, এইখানে দেখো তো এমটা কি কমন যায় না, যদি আমি এমটা কমন নিই তাহলে কি পাচ্ছি দেখো তো, ভি মাইনাসের ইউ বাই টি। আচ্ছা, এই জিনিসটার সাথে কি তোমরা পরিচিত, এই শব্দটার সাথে চিন্তা করো তো, আমরা কিন্তু এটা গতিতে পড়ছি। গতিতে কি পড়ছি, আমরা পড়ছি ত্বরণ। ত্বরণ এ ইকুয়াল টু কত, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমি কি বলতে পারি এফ ইকুয়াল টু এম, আর এটার বদলে এ। এই যে তোমরা অনেক সময় ছোটোবেলা থেকে ইউজ করে আসতেছো না, এফ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আসছে। আশা করি বুঝতে পারছো। এখন আসো ভরবেগ এর সংরক্ষণশীলতা নীতি। তো ভরবেগ এর সংরক্ষণশীলতা নীতিতে বলা হয়েছে, দেখো সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ কি থাকবে,
অপরিবর্তিত থাকবে, মানে ভরবেগের মান অপরিবর্তিত থাকবে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে। তো চলো একটা ঘটনা ব্যাখ্যা করি। এখানে মনে করো একটা জায়গায় একটা বল আছে, এখানে এটা হলো বল 1, আর এটা বল আছে এখানে, এটা হলো বল 2। ঠিক আছে, আচ্ছা, এটা বল 2। প্রাথমিকভাবে এই বলটার যে ভর সেটা হলো m1, এই বলটার যে ভর সেটা হলো m2। এমন যে বলটা আছে তার যে বেগ ছিল প্রাথমিকভাবে সেটা ছিল u1, এবং এইটার যে বেগ ছিল সেটা ছিল u2। ঠিক আছে, একটা সামনের দিকে আগাচ্ছিল। এখন মনে মনে ধরে নাও u1 এর মান মনে করো বেশি, u2 এর মানটা একটু কম। তো স্বাভাবিক কি হবে, একজন যাচ্ছে ও পিছন থেকে একটা ধাক্কা দিবে ওরে, ঠিক না? আচ্ছা, যদি ধাক্কা দিয়ে ঘটনাটা কি করবে ভালো করে বুঝো। ধাক্কা দিলে ও তো অনেক স্পিডে আসতেছিল, তো ওর থেকে যে বল কিছুটা ওর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। ওর থেকে বল যখন ওর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, ওর স্পিড একটু বাড়বে, ওর স্পিড একটু কমে যাবে। বুঝতে পারছি? তো এই ঘটনাটা এখানে ঘটবে। ওরা সামনের দিকে যাচ্ছে, যা গিয়া এখানে মনে করো সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে যখন তারা আলগা হয়ে গেছে, তখন এইটা তো আমার 1 নাম্বার বল, এটা ছিল আমার 2 নাম্বার বল। এটার যে ভর সেটা m1 ছিল, এটা ছিল m2। এখন দেখো এর আদি বেগ ছিল u1, এর এখন শেষ বেগ হয়ে গেছে v1। এর আদি বেগ ছিল u2, এর শেষ বেগ হয়ে গেছে কত, v2। তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে বলা হয়েছে ভরবেগের যে মানে মোট ভরবেগ আর কি সবসময় কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে এইটুকে যে ঘটনাটা এটা হলো আদি ঘটনা, আর এইটুকে যে ঘটনাটা সেটা হলো কি শেষ ঘটনা। ঠিক আছে, তো এইটুক হলো আদি ঘটনা, এইটুক শেষ ঘটনা। এইখানে যা ক্যালকুলেশন করবা এটা হলো তাদের আদি ভরবেগ, এইখানে যা ক্যালকুলেশন করবা এটা হলো তাদের শেষ ভরবেগ। এখন আদি ভরবেগ কত আসে, ওর জন্য আদি ভরবেগ আসতেছে এই যে p1 এর জন্য আসতেছে m1 u1, আর p2 এর জন্য আসতেছে m2 u2। এখন বলতে পারো ভাই এখানে 1 2 দিলে ওইখানে কি দিব? তো এই জন্য আমরা একটু কালার চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, শেষ ভরবেগের ক্ষেত্রে ওর শেষ ভরবেগ কত আসছে p1 এর জন্য m1 v1, আর দ্বিতীয়টার জন্য কত আসছে m2 v2। তো এটা যেহেতু আদি এই জন্য সবার শেষে আই লাগাই দিলাম, আর এটা যেহেতু শেষ এই জন্য সবার শেষে এফ লাগাই দিলাম। এখন দেখতে মানে তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখন দেখো আমাকে বলছে সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তার মানে এইখানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি হবে, সমান হবে। অপরিবর্তিত মানে কি, সমান। তাহলে সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ সমান। তাহলে আদি মোট ভরবেগ কত আসতেছে, মোট ভরবেগ আদি ইকুয়াল টু শেষ মোট ভরবেগ। আদি মোট ভরবেগ মানে কি, এই যে এদের যোগফল p1 প্লাস p2 ইকুয়াল টু, এখানে আই আছে, আর ওটার ক্ষেত্রে p1 f প্লাস p2 f। ঠিক আছে, এদের মান যদি বসাই তাহলে পাচ্ছি আমরা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে সংঘর্ষের আগে তাদের ইন্ডিভিজুয়াল ভরবেগের যোগফল সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সবসময় কি হবে, সমান হবে। এই যে তোমাদের একটা সূত্র দিলাম, এই সূত্রটা হলো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ঠিক আছে, যদি এটা বুঝে থাকো তাহলে নেক্সট দেখি। এখন আসো স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে একটু পার্থক্য। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে,
এটাই সম্পর্কে একটু ধারণা নিতে হবে আমাদের, ঠিক না? তো এখন আসো প্রথমে আমরা ধারণা নেই অস্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে। অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষটা হইল, ধরো আমাদের বাস্তব জীবনে যত সংঘর্ষ হয়, মনে করো একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে যদি সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষের পরে কি ঘটনা ঘটে একটু বলো তো? মানে একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় না? আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হবে, ধরো এই যে একটা গাড়ি এবং এখানে আরেকটা গাড়ি আছে, তারা যদি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে সংঘর্ষের পরে যে ঘটনাটা ঘটবে, এই গাড়িটা হয়ে যাবে এরকম আর এই গাড়িটা হয়ে যাবে এরকম, ঠিক আছে? ভাঙে চুরমার হয়ে যাবে। তো যখন দুইটা গাড়ি এভাবে সংঘর্ষ লাগলো, স্বাভাবিকভাবে কী হবে বলো তো? এভাবে মনে করো ভালো গাড়ি ছিল, এভাবে লাগার পরে ভেঙে এরকম 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 হয়ে গেছে, ঠিক না? তো এই যে ভেঙে চুরমার হয়ে গেল, তাদের মধ্যবর্তী যে শক্তি ছিল আগে, এই শক্তিগুলা কি হয়েছে এখানে নষ্ট হয়ে গেছে, অনেকটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে যখন অনেক জোরে ধাক্কা লাগছে, এখানে তাপ উৎপন্ন হয়েছে, অনেক জোরে ধাক্কা লাগার কারণে এখানে শব্দ উৎপন্ন হয়েছে। এই যে কিছু পরিমাণ শক্তি তাপ হিসাবে নষ্ট হয়েছে, শব্দ হিসাবে নষ্ট হয়েছে এবং মাটিতে কম্পন সৃষ্টি হয়েছে, এই কম্পাঙ্ক তৈরি করতে নষ্ট হয়েছে। তাহলে দেখা গেছে প্রাথমিকভাবে তাদের মধ্যে যত শক্তি ছিল সেই শক্তিটা এখানে লাগাইছে, লাগার পরে তারা এক হলো দুমড়ে মুচড়ে গেছে, একজন একজনের ভিতরে ঢুকে গেছে একদম। আর দ্বিতীয়ত হলো হিউজ পরিমাণ শক্তি অপচয় হয়ে গেছে। এই যে শক্তিটা অপচয় হয়েছে ওটা তো তুমি আর আনতে পারবে না ফিরে, ঠিক আছে? তো এখানে যে ঘটনাটা ঘটবে অস্থিতিস্থাপক সংঘর্ষে, সেটা হলো যে একটা এটার ভিতরে ঢুকে যায়, তাদের ভরে পরিবর্তন হয়, আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়। ওটা যদি মনে করো 10 মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে আসতো, ও মনে করো 15 মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে আসছে, আইসা ধাক্কা খাওয়ার পরে তাদের কিন্তু উভয়ের 0 মিটার পার সেকেন্ড ব্যাগ হয়ে গেছে। তাহলে দেখো প্রথমে ছিল 10, এটা ছিল 15, তারা সংঘর্ষ লাগানোর পরে কিন্তু তাদের শক্তি শেষ, তাদের ব্যাগ শেষ, তাদের সবাই ব্যাগ কি হয়ে গেছে 0। তাহলে এখানে ব্যাগের একটা অপচয় হয়েছে, শক্তির একটা অপচয় হয়েছে, তাহলে তাদের আদি ভরবেগ এবং পরবর্তী ভরবেগ ফিরে পাওয়া যায় নাই, অথবা আগের মোট শক্তি এবং পরের মোট শক্তি সমান না। বুঝতে পারছি? ওর যদি আগের শক্তি বের করতে চাই এটা যদি আগের মোট শক্তি E2 বের করি, এই দুইটা যদি যোগ করি তাহলে এখানে পাবা না, নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি পরের মোট গতিশক্তি সমান হয় না, তাকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে গতিশক্তিকে আমরা কিভাবে রূপান্তর করি, প্রকাশ করি? গতিশক্তিকে আমরা স্বাভাবিকভাবে কে দ্বারা প্রকাশ করি। কে মানে কাইনেটিক এনার্জি, যেটা গতিশক্তি বোঝায়, এটা ইকুয়াল টু 12 mv², এটা দ্বারা প্রকাশ করা হয়। তো গতিশক্তির ক্ষেত্রে তার আদি গতিশক্তি, তাহলে কে আই ইনিশিয়াল ইজ নট ইকুয়াল কে এফ ফাইনাল। এটা যদি একটু সুন্দর করে ভাঙি, তাহলে একটু চিন্তা করো, আমি এটাকে একটু একদম গাণিতিক রূপে যদি লিখি, ওর এই যে প্রথম গাড়িটা আছে, এটা হলো 1 নাম্বার গাড়ি, এটা ছিল 2 নাম্বার গাড়ি, ঠিক আছে? 1 নাম্বার গাড়ির আদি বেগ ছিল U1, শেষ বেগ হয়েছে V1। 2 নাম্বার গাড়ির আদি বেগ ছিল U2, শেষ বেগ হয়েছে V2। তার আদি ভর বেগ ছিল M1, এটা ছিল ভর ছিল M1, এটা ছিল ভর M2। তাহলে আমি যদি তাদের একটু আগে যে সূত্রটা শিখছিলাম সেটা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, আর এটা হলো গতি শক্তির সংরক্ষণশীলতার সূত্রের সাথে রিলেটেড, ঠিক আছে? গতি শক্তি সংরক্ষণশীলতার সূত্রের সাথে রিলেটেড। গতি শক্তির ক্ষেত্রে তার আদি গতি শক্তির সমষ্টিগুলো দেখি তো কত আসে। আদি গতি শক্তির সমষ্টি যদি আমি এটার বদলে লিখি, তাহলে আমি লিখতে হবে 12 m1 u1² প্লাস এটার জন্য 12 m2 u2² ইকুয়াল টু, এটা নট হবে কারণ এখানে তারা কি করবে না, সংঘর্ষের আগে এবং পরে মোট গতিশক্তি সমান থাকবে না। তাহলে শেষের জন্য কত আসবে? 12 m1 v1² প্লাস 12 m2 v2²।
ঠিক আছে, তাহলে আমরা যদি স্থিতিস্থাপক সংঘর্ষের অথবা স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র অথবা আমরা যদি সংজ্ঞা জানতে চাই তাহলে বলবো যে সংঘর্ষের আগের এবং পরের মোট গতিশক্তি সেম থাকে না অথবা গতিশক্তি বজায় থাকে না, সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। সেটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করলে এভাবে প্রকাশ করতে পারি। তো অবভিয়াসলি যেহেতু অস্থিতিস্থাপক বুঝে গেছো, স্থিতিস্থাপক সম্পর্কে তোমাদের ধারণা আশা করি হয়ে গেছে অলরেডি। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হবে? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আদি ভর মোট গতিশক্তি এবং শেষের মোট গতিশক্তি কি থাকবে? সেম থাকবে, সমান থাকবে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হবে? ই কে আই ইকুয়াল টু ই কে এফ হবে। ঠিক আছে, সেটা কত? হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু হবে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। ঠিক আছে, তো এই যে তোমাদেরকে এখানে বুঝাইলাম, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা দিয়েই তোমাদের ম্যাক্সিমাম ঘয়ের আনসার করা লাগবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ঘয়ের আনসার করতে হবে এই টপিক থেকে, মানে এই কনসেপ্ট থেকে, তো এই চ্যাপ্টার থেকে আর কি। তো একটু মাথা ভালো করে ঢোকাও স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষটা। অস্থিতিস্থাপক সংঘর্ষ যেটা হবে যে আগের যে মোট গতিশক্তি থাকবে ওইটা বজায় থাকবে না, ওটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ভরবেগ বজায় থাকতে পারে, ভালো করে বুঝো। আমরা একটু আগে অংশটা দেখাই। এই যে ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে, এটা আমরা কি বলছি যে এটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কিন্তু বজায় থাকতে পারে, কিন্তু অনেক সময় দেখা গেছে এইটা বজায় আছে কিন্তু গতিশক্তিটা বজায় নাই। ঠিক আছে, তা দুইটা জিনিস একসাথে বজায় থাকতে হবে। m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, এই যে এখন দেখো, এটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, আর এটা হলো গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র। ভালো করে বুঝো, এটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, আর এটা কি? গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র এবং গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র যদি আমি একসাথে করি, এইটাও মেনটেন করবে, এটাও মেনটেন করবে কে? যার মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এটাও সত্য, এটাও সত্য। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এইটা মেনটেন হবে কিন্তু এটা মেনটেন হবে না। যদি কোনো সময় পরীক্ষার প্রশ্ন আসে এরকম যে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সেক্ষেত্রে তুমি টেস্ট করবা কিভাবে? প্রথমত দেখবা এটা এই সূত্রটা চেক করবা যে এটা কি সঠিক হয় কিনা। এটা চেক করার পরে আসবে এখানে যে এটা সত্য হয় কিনা। যদি শুধু এটা মেনটেন করে তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি দুইটাই মেনটেন করে তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ। আবার অনেক সময় অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এটাও মেনটেন করতে না পারে, কারণ যেটা বললাম যে অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে অনেক কিছু হারায় যায়। তো স্বাভাবিকভাবে তোমাদের যা আসবে এটা এই কনসেপ্ট থেকে আসবে, আশা করি বুঝতে পারছো। এখন আসো সংঘর্ষের পরের যে বেগের পরিবর্তন, তো ওইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ধারণা নিয়ে নিছি। তো এইখান থেকে আমরা একটু মানে ব্যতিক্রম ধর্মী একটা জিনিস জানতে পারবো। ঠিক আছে, এটা একটু হার্ড টপিক, তো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। ঠিক আছে, প্রথমত আসো স্থিতিস্থাপকের জন্য আমরা বের করবো এটা। স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, ধরো দুইটা বস্তু, একটা ছিল m1, এটা ছিল কি m2। m1 যাচ্ছিল u1 বেগে আর এটা যাচ্ছিল u2 বেগে। সামনে যাওয়ার সময় তারা মনে করো সংঘর্ষে পড়ছে, তারপরে কিছুটা যাওয়ার পর তারা কি হয়েছে? আলাদা হয়ে গেছে। তাহলে এইটার ব্যাগ হয়েছে একটা, ওইটার ব্যাগ হয়েছে আরেকটা। এটা ছিল m1, এটা হলো m2। তার যে শেষ ব্যাগটা হয়েছে সেটা হয়েছে v1 এবং তার যে শেষ ব্যাগ হয়েছে সেটা কত? v2। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথমত আসো ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র,
আচ্ছা, এখন যে পড়ার মানে টপিকটা পড়াচ্ছি একটু মাথার মধ্যে ভালো করে বুঝো। এখন যে জিনিসটা আমরা বের করব সেটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য এর আগে যে সূত্রগুলো ইউজ করছো ওই ভরবেগের সংঘর্ষ তোমাদের যারা লিখবো আর কি, এটা ওইটা একই জিনিস, ঠিক আছে, মানে এটা মেনটেন করবে আর কি। আর স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে একটু দুইটা জিনিস মেনটেন করে, ওইখান থেকে আমরা একটা ব্যাগ বের করবো এখন। হ্যাঁ, সংঘর্ষের পরে কিছু ব্যাগের মান চলে আসে। চলো দেখো, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের আমরা কি পড়ছি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। ঠিক আছে, একটা গেল। আরেকটা হইলো যে গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র। ঠিক আছে, তাহলে ওই সূত্র থেকে আমরা কি পাচ্ছি বলতো, হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমরা দেখো কি বের করতে পারি। প্রথমত আসো এই দুটাকে আমরা সূত্রের নাম, এটাতেই 1 নম্বর সূত্র, এটা হলো 2 নম্বর সূত্র। ঠিক আছে, এটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, এটা হলো গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র। 1 নং হতে পাই, 1 নং হতে আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য করো। ওকে, 1 নং হতে পাচ্ছি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এটার সূত্রের যে ফলাফলটা এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু এটা প্রমাণটা নাই, তো এই প্রমাণটা আমাদের জানতে হবে। তো তোমার যদি মানে ফিজিক্সের ডেপথ অনেক ভালো লাগে, মানে ভালো জানতে চাও, তাহলে তোমার আসলে প্রত্যেকটা বিষয়ে প্রমাণ ভালো করে করতে হবে। আর যদি মনে করো ভাই আমি সূত্র শিখে পরীক্ষা আনসার করবো, সেক্ষেত্রে ক খ গ আনসার করতে পারবা, কিন্তু ঘতে তুমি সবসময় পার পাবা না। তো তোমার যদি ভালো বেসিক একদম ভালো ক্লিয়ার রাখতে চাও, তাহলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্রমাণ সহ পড়তে হবে। তো এখান থেকে আমি কি করব, এটাকে এক পাশে নিয়ে আসবো। তাহলে দেখো m1u1 এটা এই পাশে আনলে কি হবে, মাইনাস m1v1 ইকুয়াল টু, এটা আগে থেকে ছিল m2v2, এটা এই পাশে নিয়ে আসবো মাইনাস m2u2। তাহলে দেখো আমি m1 যদি এখান থেকে কমন নেই, তাহলে কি পাচ্ছি, u1 মাইনাস v1 ইকুয়াল টু, এখান থেকে যদি আমি m2 কমন নেই, তাহলে v2 মাইনাস u2। এটাকে দিলাম আমি 3 নম্বর সূত্র। ঠিক আছে, এখন আসো 2 নং হতে পাই। 2 নং হতে পাই, এখানেও এইরকম সেম কাজ করব। তো আমরা এখান থেকে তোলার সময় বেশি লাইন করব না, এখানে যে এই লাইনটা এটাই পাশে, মানে m1 গুলো একসাথে আনবো আর m2 গুলো একসাথে নিব। তাহলে কি পাচ্ছি লক্ষ্য করো, হাফ m1u1 স্কোয়ার মাইনাস ওটা এই পাশে নিয়ে আনলে হাফ m1v1 স্কোয়ার ইকুয়াল টু, ওইটা ওই পাশে আছে হাফ m2v2 স্কোয়ার মাইনাস এটা এই পাশে নিয়ে আসলে হাফ m2v2 স্কোয়ার। এখান থেকে দেখো আমি যদি হাফ m1 কমন নেই, তাহলে পাচ্ছি u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। ওইখান থেকে হাফ m2 যদি কমন নেই, তাহলে পাচ্ছি v2 স্কোয়ার মাইনাস, সরি এটা মনে হয়, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এটা u1, হ্যাঁ u2, ওকে, v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। ঠিক আছে, এটা হলো 4 নম্বর সূত্র। ওকে, তো এইখান থেকে আমরা যে কাজটা করব, 4 নংকে আমরা ভাগ করব 3 নং দ্বারা। এই যে 4 নংটা আছে এটাকে ভাগ করব 3 নং দ্বারা। তাহলে কি দ্বারা একটু লক্ষ্য করো, 4 নংয়ের এই পাশ আগে লিখবো, ভাগ দিয়ে ওটা লিখবো। তাহলে আসতেছে, দেখো আমি এই কালারটা ইউজ করতেছি এখানে। 4 নং আগে, হ্যাঁ, হাফ m1u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার বাই, এটা ইউজ করব
M1 U1 মাইনাস V1 ইকুয়াল টু এখানে যা আছে, সরি আগে তো 4 নং, তাহলে এখানে হাফ M2 V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার বাই এটা আসবে M2 V2 মাইনাসের U2। ঠিক আছে, তো এইখানে একটা সুবিধা আছে, সুবিধা হলো দেখো এই যে এমন কাটা যায়, M2 কাটা যায়, এখানে হাফ, এখানেও হাফ, কিন্তু দুই পাশ থেকে আমি উঠাই দিতে পারবো। ঠিক আছে, তারপরের লাইনটা হবে দেখো তো এখানে একটা সূত্র পড়ে, দেখো U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হলো কি, এটা হলো A স্কোয়ার মাইনাসের B স্কোয়ারের সূত্র, সেটা কত, A প্লাস B ইন্টু A মাইনাসের B। তাহলে এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তারপর দেখো পরের লাইনে কি আসতেছে, তারপর লাইনটা এরকম আসতেছে, এখান থেকে পাচ্ছি U1 প্লাস V1 ইন্টু U1 মাইনাস V1। এই সূত্রটা অ্যাপ্লাই করলে বাই ছিল U1 মাইনাসের V1, U1 মাইনাসের V1 ইকুয়াল টু এখানেও সেম V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার, তাই এখানে পাবো V2 প্লাস U2 V2 মাইনাসের U2 বাই পাবো কি V2 মাইনাসের U2। আচ্ছা দেখো তো এখানে কাটাকাটি যায় না উপর নিচে, তাহলে এখান থেকে আমি পরের লাইনটা আমি এখানে লিখতেছি, এই যে এর পরের লাইনটা এখানে চলে গেছে। ঠিক আছে, এরপরের লাইনটা কি পাচ্ছি দেখো তো লক্ষ্য করে, আমি পাচ্ছি U1 প্লাস V1 ইকুয়াল টু U2 প্লাস V2, U1 প্লাস V1 ইকুয়াল টু U2 প্লাস V2। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এখান থেকে আমাদের সুন্দর প্রমাণ আছে। তাহলে U1 প্লাস V1 ইকুয়াল টু U2 প্লাস V2। আমি আবার বলতেছি, এখানে আমি যত কাজ করতেছি সম্পূর্ণটাই হইল স্থিতিস্থাপকের জন্য। ঠিক আছে, এটা কিন্তু আবার অন্য জন্য অ্যাপ্লাই করা যাবে না, এখান থেকে আমরা একটা প্রমাণ নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা এইটুক তো আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমাদের ফাইন্ডিংস কি কি বলি, আমি এই সূত্রটা নিয়ে কাজ করব, এবং এই সূত্রটা নিয়ে কাজ করব, আর পাশাপাশি এই সূত্রটা নিয়ে কাজ করব, এই তিনটা সূত্র নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা 3 নম্বর সূত্রটা পাইছি, আর 2 নম্বর থেকে আমরা এই 4 নম্বর সূত্রটা পাইছি। ঠিক আছে, এবং 4কে 3 দ্বারা ভাগ করে আমরা এখানে একটা ফাইন্ডিংস পাইছি, সেটা হলো U1 প্লাস V1 ইকুয়াল টু U2 প্লাস V2। এখন দেখো আমরা পাইছি এখানে U1 প্লাস V1 ইকুয়াল টু U2 প্লাস V2। আমরা 1 নং হতে যদি পাই, 1 নং হতে, তাহলে দেখো M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2, এই সূত্রটা। তো এখানে আমি কি করব, যে কোনো একটার মান বের করব। আমি যদি V1 এর মান এখান থেকে বের করি, তাহলে কি পাচ্ছি দেখো লক্ষ্য করে, এই পাশ থেকে যদি আমি V1 বের করতে চাই, তাহলে V1 ইকুয়াল টু U2 প্লাস V2, আর ওটা এই পাশে নিয়ে আসো মাইনাসের U1। তাহলে এইটা অ্যাপ্লাই করি আমরা, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু V1 এর জায়গায় উপরটা বসবে M1 ইন্টু U2 প্লাস V2 মাইনাসের U1 প্লাস M2 V2। ঠিক আছে, তারপরে লাইন দেখো আমরা এখানে আচ্ছা পুরোটা লিখি, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু যদি লেখো M1 U2 প্লাস M1 V2 মাইনাস M1 U1 প্লাস M2 V2। আচ্ছা এখানে আমি তোমাদেরকে এখন ফাইন্ড আউট করি, আমরা অ্যাকচুয়ালি এখানে কি বের করতে চাচ্ছি, আমরা এখানে বের করতে চাচ্ছি এটা, এই V2 এর মানটা আমরা বের করবো এখান থেকে। ঠিক আছে, দেখো V2 এর মানটা কেন বের করব, এটা আমরা পুরোটা প্রমাণ করে আবার
যখন দেখাবো তখন বুঝাই দিব, ঠিক আছে? তাহলে ভিটুর মানটা যদি বের করতে চাই তাহলে এই দুজনকে এই পাশে রাখবো আর বাকি সবাইকে আমি এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি দেখো, m1 u1 প্লাস m2 u2, এটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস m1 u2, ওইটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে প্লাস m1 u1 ইকুয়াল টু এই দুজন থাকবে এই পাশে, শুধু দুজনের মধ্যে আমি যদি দেখো v2 কমন যদি নেই তাহলে পাচ্ছি কি m1 প্লাস m2, ঠিক আছে? তারপরের লাইন দেখো, আমি এখন কি কাজটা করতেছি বোঝাই, এই পাশটাকে আমি এই পাশে লিখবো আর এই পাশটাকে এই পাশে লিখবো, ওকে? তাহলে ওই পাশটাকে যদি আমি এই পাশে লিখি তাহলে পাচ্ছি v2 m1 প্লাস m2 ইকুয়াল টু, এখানে দেখো তো কোনো কিছু সেম আছে কিনা, দেখো m1 এই যে এই দুটা সেম না, তার আমি লিখতে পারি কি 2 m1 u1, আর এই দুটার মধ্যে কি সেম কিছু আছে? নাই, হ্যাঁ, ডিফারেন্ট, তো ডিফারেন্ট লিখতে হবে প্লাস m2 u2 মাইনাস m1 u2। আচ্ছা, এখানে যদি আমি v2 এর মানটা বের করতে চাই, লক্ষ্য করো, তাহলে আমি কি পাচ্ছি, এইটা নিচে চলে যাবে, m1 প্লাস m2 নিচে চলে গেল। আর এইখানে যে ঘটনাটা ঘটছে একটু লক্ষ্য করো, আমি এখানে পাচ্ছি 2 m1 u2 সরি u1 প্লাস, এখানে দেখো তো u2 কি সেম না, u2 যদি কমন নেই তাহলে u2 ইন্টু m2 মাইনাসে m1, ঠিক আছে? তো মনে হতে পারে একটা বীজগণিত জিনিস, তবে এইটা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসবে। স্থিতিস্থাপক সংঘর্ষের পরে আমরা যেমন একটু আগে দেখলাম, এই যে এখানে লক্ষ্য করো, এখানে যে ঘটনা ঘটছিল, আমার শুরুতে u1 u2 ব্যাগ ছিল, তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, তারপরে তাদের ব্যাগ কত হয়েছে v1 v2। তাহলে এই যে v1 এর মান যদি তোমাকে বের করতে হয়, এই v2 এর মান যদি তোমাকে বের করতে হয়, তাহলে অনলি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তোমাকে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা হলো v2। এখন তোমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হলো v1। এই v1 এর মানটা কি করবা, এখানে কি বের করছিলা ভালো করে লক্ষ্য করো, v1 এর মান বের করছিলা, ঠিক না? এখন কি করবা, এখান থেকে এই যে v2 এর মান বের করবা, v2 এর মান বের করে তুমি এখানে বসাবা, মানে আবার গিয়া এই v2 এর মানটা বের করবা এইভাবে। v2 এর মানটা কত আসবে, v2 ইকুয়াল টু আসবে u1 প্লাস v1 মাইনাস u2। এই v2 এর মানটা তুমি আইনে বসাবা এইখানে, আর এটা v1 থাকবে। তারপরে আবার এইখানে এরকমভাবে প্রমাণ করে দেখবা v1 এর মান বের হচ্ছে। তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, যারা যারা এটা করবা অবশ্যই কমেন্টে জানাবা। দেখো, তোমাদের প্রথমত সায়েন্স পড়তে গেলে অলসতা পরিবর্তে করতে হবে, তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা এবং হাইলি ম্যাথ করতে হবে। যদি ম্যাথ ভালো করতে না পারো তাহলে কিন্তু তোমার ফিজিক্স কেন, সায়েন্স পড়ে লাভ নাই। সায়েন্স পড়বা আর তুমি ভালো ম্যাথ পারবা না, তুমি কিন্তু সায়েন্সে ভালো করতে পারবা না, ঠিক আছে? আর ভালো ম্যাথ যে কোনো কিছু পৃথিবীর ভালো করার পূর্ব শর্ত হলো তোমাকে অনেক হাই স্টাডি করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, ওকে? তাহলে তোমরা যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই এটা মানটা, এই v2 এর মানটা বের করে এখানে বসায়া বাকিটাকে পুরো ক্যালকুলেশন করে এভাবে তুমি v1 এর মানটা বের করে কমেন্টে জানাবা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্র পাবো, দুইটা সূত্র পাবো। এই দুইটা সূত্র ইউজ করব কার ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগের ক্ষেত্রে।